ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুগন্ধি, আপনার টানা টানা চোখের চাহনি, আপনার ওই ঠোঁটকে কাছে দেখে আমি তো নিজেকে অনেক কষ্টে আটকে রাখি। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই এর আগে অনেকের সাথে অনেক কিছু করেছিস। না না, সত্যি কথা বলছি, আমি এত কাছে থেকে কখনো কোনো মেয়েকে দেখিনি। তুই তো লন্ডনে ছিলি ছোটবেলা থেকে, সেখানে কি হয় না হয় আমার জানা আছে। বান্ধবীদের থেকে ফ্রি হাক তো পেয়েছিস? না, একদম না, আমি সব দিক থেকেই ভার্জিন। তা ফালতু এইসব কথা বলতে বলেছি? সরি। শোন, আমি তোর সাথে একটা ব্যাপারের ফয়সালা করতে আসছি। তুই এখন চাচি আম্মাকে কল দিবি, দিয়ে বলবি আমাদের এখানে আসতে। বাসার সবাই অপেক্ষায় আছে তার জন্য। এটা বল। আমার কল উনি রিসিভ করবে না। কেন? আমাকে বলে দিয়েছে আপনাকে বিয়েতে রাজি করিয়ে তারপর তার সাথে কথা বলতে, তাও সেটা মামার মাধ্যমে জানানোর পর আমার কল রিসিভ করবে। আমি আবারও স্পষ্ট করে বলছি, এটা সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। স্পর্ধা দিন দিন বাড়তেছে তোর। সরি, আপনি চাইলেই সম্ভব। আমার একটা রিলেশন আছে, সেই জন্য আমি সব ছেলেকে মানা করে দেই। আর এখন সিভি দেখাও বন্ধ করে দিয়েছি। সেটা বাসায় বলছেন না কেন? তার একটু সময় লাগবে, আর বলতে মানা করেছে তাই। ছেলে কি করে? রাজনীতি করে। শেষে কি না এই? এই তুই থাম, আমার পছন্দ নিয়ে তোর কথা বলতে হবে না। তাহলে আমার আপনার বিয়ে সম্ভব না? কখনো না। তাহলে আমি এত প্যারা নিচ্ছি কেন? এখানে আসবো না, তাও জোর করে আমায় পাঠালো। এখানে আসলাম, এটা পরীকে দেখলাম, ভালোবাসলাম, আর এখন বলতেছে অন্য কারোর সাথে রিলেশন আছে। এতদিন মিথ্যা ভনিতা করার কি ছিল? আমাকে আড়ালে সব বললেই হতো। শুভ রাগ করে তার ফোনটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুড়ল। বিকট শব্দে ফোন আর আয়না দুটোই ভেঙে গেল। শুভ রাগ করে বাড়ির বাইরে পুকুর পাড়ে এসে বসলো। শুভর রাগ দেখে ইরা চুপচাপ চলে যায় তার রুমে। এদিকে ঘন্টার পর ঘন্টা শুভ পুকুর পাড়ে বসে থাকে। অনেকক্ষণ পর পুষ্প আসলো। ভাইয়া। পুষ্প ডাকলো পিছন থেকে। এই সব সময় ভাইয়া ভাইয়া করবা না তো, আমার মেজাজ ঠিক নেই, যাও এখান থেকে। আমি কি কিছু বলেছি আমার উপর রাগ দেখান? আমি কি বলেছি তুমি কিছু করেছো? তুমি যাও এখান থেকে। আপনাকে খেতে ডাকছে। খাবো না আমি, যাও। খবরটা ইরার মায়ের কানে চলে যায়। ইরা নিজে থেকেই বলেছে তাদের মধ্যে কি হয়েছে। ইরার মা একটা প্লেটে ভাত নিয়ে এসে পুকুর পাড়ে শুভর কাছে আসে। ইরার মা ভাত নিয়ে আসায় সে একটু লজ্জা পড়ে যায়। তুমি আমার মেয়ের সাথে রাগ করে না খেয়ে আছো কেন বাবা? রাগ তো আমার মেয়ের সাথে, খাবারের সাথে না। আমি তোমাকে খাইয়ে দেই। হ্যাঁ চাচি আম্মা, আমি কোনো কথা শুনবো না। আমি কিন্তু তোমার মা, মায়ের কথা ফেলতে নেই। শুভ আর মানা করলো না। সে খাবার মুখে নিয়ে বলল, আমি যে জন্য আসছি সেটা না হলে মা আমার সাথে কথাই বলবে না। শুনো, আমার কথা যদি ও শুনতো আমি ওকে বুঝিয়ে বলতাম। ও এত জেদি, আমি ওর মা হয়ে ওর ধারে কাছে যেতে পারি না। মা আমাকে কেন যে এই সমস্যার মধ্যে ফেলে দিল? তুমি চিন্তা করো না, শেষে ভালো কিছু হবে। আর হ্যাঁ, রাগ করে না খেয়ে থাকবে না, ঠিক আছে? ইরার উপর রাগ করে থেকে শুভ ইরার সামনেই গেল না সপ্তাহখানেক। তবে বাসার সবার সাথে আগের থেকেও অনেক ফ্রি। ভাইদের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, বাড়ির দুই একটা কাজ করে দেওয়া, এগুলো শিখে ফেললো। হঠাৎ একদিন সকালে পুষ্প বলল, ভাইয়া চলেন আমার সাথে, আমাদের স্কুল দেখাবো। তুমি যাও, আমার কাজ আছে। আপনার কাজ তো শুধু শুধু বই পড়া, ওই ল্যাপটপটা চোখের সামনে নিয়ে সারাদিন দেখা। কাজ করি। ঘোড়ার ডিম কাজ করেন আপনি। আজব, তুমি আমার উপর রাখছো কেন? আমার মন মেজাজ ভালো নেই, আপনি আমার সাথে স্কুল যাবেন। আমি তোমাদের স্কুল দেখেছি। তো কি হয়েছে? আবার দেখবেন। বুঝেছি, ছাড়বে না তুমি, চলো। শুভ চলল পুষ্পর সাথে পুষ্প স্কুলে।
পথে তাদের সাথে দেখা হয় ইরার সাথে। ইরা শুভর দিকে না তাকিয়ে পুষ্পর দিকে তাকিয়ে বলল, এই কই যাস? স্কুলে। ওকে নিয়ে কেন? ভাইয়া বললো তাই। আমি কখন বললাম? আপু ভাইয়া। পুষ্পকে থামিয়ে দিল। আমি বুঝেছি, তুই স্কুলে যা। পুষ্প কথা না বাড়িয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। আর এই, তুমি আমার সাথে এসো। ইরাকে আজ অন্যরকম লাগছে, একদম ঠান্ডা মেজাজে শুভর সাথে কথা বলছে। শুভর বেশ ভালোই লাগছিল। ইরা পায়ে হেঁটে পুরো গ্রামে তাদের জমিগুলো দেখাতে লাগলো। দুজন এসে থামলো নদীর ঘাটে। ঘাটের পাড়ে কয়েকটা দোকান ছিল। এটাই গ্রামের শেষ মাথা। ইরা শুভকে নিয়ে নদীর একদম ধারে গেল। ভেজা বালুর উপর বসে বলল, ওই যে দোকানগুলো দেখছো, হ্যাঁ। 2 কাপ দুধ চা নিয়ে আসবা। আচ্ছা, যাচ্ছি। শুভ দোকানে একটু পর ফিরল। ইরা দেখলো দোকানদার নিজেও চলে আসছে। দোকানদার ইরার পরিচিত। এরা বসা থেকে উঠে দাঁড়ালো। দোকানদার বিনয়ের সাথে বলল, আপনি আমার দোকানে চলুন, একটা কাস্টমারও নেই। আরে না চাচা, আপনি এখানে পাঠিয়ে দেন। দেখেছেন, আমি বললাম, শুনলেন না। শুভ দোকানদারকে বলল। দোকানদার আর কথা বাড়ালো না, সে চা আনতে গেল। ইরা আবার বসলো। ইরার দেখা দেখি শুভ বসলো ইরার পাশে, তবে দূরত্ব বজায় রেখে। শীতের শুরুতে নদীতে পানি কম, সাথে মৃদু স্রোত ছিল। দুজনেই চুপচাপ বসে, কারো মুখে কোনো কথা নেই। একটু পর লোকটা এসে চা দিয়ে গেল। ইরা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুমি আমার বয়সে ছোট, তাই আমি তুমি করে বলছি, অন্য মাইন্ডে নিও না। আমি একটা ট্যুরের প্ল্যান করতে চাচ্ছি। কোথায় যাওয়া যায় বলো তো? কাজাকিস্তান। আরে এই দেশেই। আমি তো চিনি না এখানে টুরিস্ট স্পট কোনটা ভালো বা কোথায়। তাও তো ঠিক। শোনো, আজ বাসায় যাব, ছোট্ট একটা মিটিং হবে। তুমি কিন্তু আমাকে সাপোর্ট দিবা। কিছুক্ষণ আবার চুপ দুজন। শুভ মনে মনে ভাবছে, আজ ভিন্ন একটা মানুষকে দেখছে সে। তার কথাবার্তা আর চলন অন্য দিনের চেয়ে ভিন্ন। ইরা চা খাওয়া শেষে শুভকে নিয়ে বাসায় ফেরে। সন্ধ্যায় একটা মিটিং ঘোষণা করে। সবাই উপস্থিত হলে সেখানে পিকনিকের কথা বলে, আর সেটা হবে সমুদ্র দেখতে যাওয়া। শুভ ইরার প্রস্তাবকে সাপোর্ট দেয়। সে দেখা দেখি ছোট বড় সবাই রাজি হয়। তবে পরিবারের সবাই যাবে না। বেছে বেছে 20 জন নেওয়া হবে, আর সেটা সিলেক্ট করবে ইরা। এই ঘুরতে যাওয়ার প্ল্যান করার জন্য কয়েকদিন ইরার সাথে শুভর বেশ কথা হয়েছে। তাদের মধ্যে অন্যরকম একটা মিল তৈরি হয়েছে, তবে সেটা ভালোবাসার জন্য নয়, শুধু এই ট্যুরের জন্য। দেখতে দেখতে আসলো সেই দিন। ইরার সিলেকশন অনুযায়ী 20 জন নিয়ে একটা বাস ভাড়া করে তারা সমুদ্র দেখতে যাবে। সন্ধ্যার দিকে রওনা হয় তারা। নদীর ওপার থেকে পাকা রাস্তা, বাস আগেই এসে উপস্থিত। সন্ধ্যায় সবাই নৌকায় পার হয় নদীটা। বড় বাসে অনেকগুলো সিট ছিল, যে যার সুবিধা মতো বসলো। আর রান্নার জন্য তারা দুজন বাবুর্চি আর বাজারও নিয়ে যাচ্ছিল সাথে। এদিকে পুষ্প বাদিয়েছে ঝামেলা। বাস তখন চলতে শুরু করে। শুভ বসেছিল তার এক ভাইয়ের সাথে। সেটা দেখে পুষ্প শুভকে ডেকে তার কাছে নিয়ে বসায়। এটা দেখে ফেলে ইরা। সাথে সাথে শুভ তার পাশে বসায়। তারপর বলে, তোমাদের মধ্যে কিছু আছে? না না, আর কিছু যে নেই এটা ভালো করেই তো জানেন। ও এত ডাকে কেন? আমি জানি না। তুমি এখানেই বসো। আচ্ছা। সমস্যা নেই তো? না, সমস্যা নেই। দুজন পেছনের দিকে বসেছিল। বাসে কেউ চিল্লাপাল্লা করতে পারবে না। এখানে সবার থেকে বয়সে বড় ইরা। তার কথা মতো সব হচ্ছে, তাই যে যার মতো চুপচাপ। কিছুক্ষণ পর, ঠান্ডা লাগছে তোমার? না, ঠিক আছি। আমি একটা বড় চাদর এনেছি, দাঁড়াও বের করে নেই। ইরা শুভকে বলল। ইরা ব্যাগ থেকে চাদর বের করে অর্ধেক নিজের গায়ে আর অর্ধেক শুভর গায়ে জড়িয়ে দিল। চাদরের উষ্ণতায় শুভর চোখে ঘুম চলে আসে। শুভ ঘুমের মধ্যে ইরার খুব কাছে চলে যায়। হঠাৎ করেই শুভর মুখটা চলে যায় ইরার ঘাড়ে। ইরার অস্বস্তি হতেই সে শুভকে ডাকতে শুরু করে। সবাই যেন শুনতে না পায়, এই জন্য ফিসফিস করে বলে, এই ওঠো। শুভ উঠছেই না। ইরা শুভর মাথা সরাতে যাবে, অমনি শুভ ইরার পেছন দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে। এদিকে ইরার ঘাড়ের দিকে থাকা শুভর নাক ঠোঁট বারবার ইরার গলা স্পর্শ করছে। ইরার শক্তি দিয়ে শুভকে ছাড়ানোর চেষ্টা করলেও কাজ হয় না। এইভাবে ঘন্টা খানেক পার হওয়ার পর শুভ চোখ খুলে দেখে
ইরা তার মাথার সাথে মাথা টেকে ঘুমিয়ে আছে। শুভ ইরার কাঁধ থেকে মুখ তুলতেই দেখে ইরার কাঁধে লালা লেগে আছে। সেটা শুভ একবার মুছে দ্বিতীয়বার মুছতে গেলেই ইরা শুভর হাত ধরে ফেলে। এগুলো তো ঠিক না। সরি, আসলে আমি মুছতেছিলাম। আমি মুছবো, সমস্যা নেই। তুমি একটা মেয়ের গায়ে এভাবে হাত দিতে পারো না। আসলে আমি এটা মুছতে গিয়ে কি দেখলে বলো? কই না তো, আমি কিছু দেখিনি। তাহলে অবাক চোখে তাকিয়েছিলে যে? আপনি ভুল বুঝছেন। আমার চোখ তো ভুল কিছু দেখছি। সরি। চরিত্রের সমস্যা আছে। আসলে সেটা না, আমি আপনাতে বারবার আটকে যাই। ব্যাপারটা আসলে তা না, অন্য কিছু লোভ আছে। একদম না, আমি শুধু চুপ, কথাবার্তা সীমার মধ্যে রাখো। চুপচাপ বসে থাকো। এমনিতে অনেক কিছু করে ফেলেছো, ছোট দেখে কিছু বলিনি। ছোটরা ভুল করলে একটু একটু শুধরে নিতে হয়। আমাকে শেখাতে আসছো? না না, এমনি বললাম। পুরো পথ আর কোনো কথা হয়নি তাদের। ভয়ে দুজনের একজনও আর ঘুমায়নি। এক চাদরে থেকেও বেশ দূরত্ব ছিল দুজন। ভোরে তারা পৌঁছে যায় কক্সবাজার। আগে থেকে ঠিক করা হতে যে সবাই গিয়ে উঠল। ইরার কড়া নির্দেশে সব নিয়ম কানুন মেনে যাকে যেখানে রুম দেওয়া হয়েছে সে সেখানে। শুভ তার ভাইদের সাথে এক রুমে আছে। সবাই 3-4 জন করে একটা করে রুমে, তবে ইরা শুধু এক রুমে একা। রুমের মধ্যে সবার বসে থাকতে ইচ্ছে করছিল না। সমুদ্রের এত কাছে এসেও সমুদ্রের পানিতে গা ভেজাতে পারছে না কেউ। ইরার নির্দেশ অনুযায়ী সবাইকে 3 ঘন্টা রুমে রেস্ট নিতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিরিবিলি একটা জায়গায় যাবে, যেখানে তারা দুপুরের খাবার আর রাতের খাবার খাবে। তারপর আবার হোটেলে ফিরবে। ঠিক 3 ঘন্টা পর সবাইকে নিয়ে বের হলো ইরা। পরিচিত লোক দিয়ে নিরিবিলি আর সেফ জায়গা খুঁজে সেখানে তারা অবস্থান নিল। বাবুর্চি রান্নার কাজ শুরু করলো। কয়েকজন ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার সমুদ্রের পানিতে সাঁতার কাটছে। শুভ তার ভাই বোনদের সাথে বেশ মজা করছে। ইরা সবকিছু দেখাশোনা করছে একটা গাছের ছায়ায় চেয়ার পেতে বসে। তার পাশেই একটা ভাঙা মাঝারি সাইজের নৌকা। শুভ মজা করতে করতে একটা সময় করলো ইরা চেয়ারে বসে এক দৃষ্টিতে সমুদ্র দেখছে। শুভ দৌড়ে কাছে আসলে ইরা শুভকে দৌড়ে আসা দেখে বলল, কোনো সমস্যা? শুভ সেই ভাঙা নৌকার উপর এক পা তুলে বসলো। তারপর বলল, সব জায়গায় এভাবে বসে থাকা কেমন দেখায়? আপনিও চলুন, মজা করবেন আমাদের সাথে। আমি বেশ উপভোগ করছি। ঘোড়ার ডিম। শুভ বিড়বিড় করে বলল, কিছু বললে? না, কিছু না, চলুন গোসল করবেন। তোর মাথা ঠিক আছে? তুমি যাও, ওদের সাথে ছবি ওঠাও, গোসল করো। ওদের সাথে আমি মজা করেছি, এখন থামলে কেন? বললেই যে বকা দেবেন। আমি জানি কি বলতে চাও। কি বলেন তো? তুমি চাইলে একটা ছবি উঠাতে পারো আমার সাথে। আপনি কোনো সেলিব্রিটি না বা আমার ক্রাশ না যে আপনার সাথে আমার ছবি উঠতে হবে। আপনি বসে থাকেন আপনার মতো, আমি আসি। শুভ কথাটা বলে আবার ওদের সাথে যোগ দিল মজায়। এদিকে ইরা রাগে ফুঁসতে ফুঁসতে পানিতে নামলো। শুভ তখন হাঁটু পানিতে ছিল। ইরাকে পানিতে নামতে দেখে অন্য ভাই বোনগুলো চুপ হয়ে গেছে। শুভর সামনে যে ছিল সে শুভর পেছনে তাকাতে বলে ইশারায়। শুভ পিছনে তাকাতেই দেখে ইরা হেব্বি রেগে আছে। শুভ আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, হঠাৎ কুয়োর ব্যাং সমুদ্রে? শুভ খিলখিল করে হাসতে লাগলো। এরপর ইরা শুভর গলা চেপে ধরে, তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। হাঁটু পানিতে ইরা শুভর হাঁটুতে বসে সেইভাবে গলা চেপে ধরে। শুভ একটু অভিনয় করে চোখ বন্ধ করে জিভ বের করে। এটা দেখে ইরার তো প্রাণ যায় যায় ভাব। আশেপাশে থাকা সবাই ভয় পেয়ে যায়। এই কি হলো তোমার? আমি তো তোমায় এত জোরে চেপে ধরিনি। এই ওঠো। ইরা শেষমেশ কান্না করে দেয়। তৎক্ষণাৎ শুভ চোখ খুলে বলে, আমি বেঁচে আছি, কান্না করতে হবে না সোনা। ইরা রেগে গিয়ে শুভর গালে দুটো থাপড় মেরে উঠে চলে যায়। সবাই তখন মজার ছলে বলে, আহারে ভালোবাসা। শুভ ভেজা কাপড়ে ইরার পিছু নিল। পেছন পেছন হেঁটে বলল, আমাকে সবার সামনে এভাবে মারলেন কেন? ইরা থেমে গিয়ে শুভর দিকে ঘুরে বলল,
ছোটদের সাথে বেশি মিশতে নেই, তাহলে মাথায় উঠে যায়। আমি তো সবার সাথে মজা করার জন্যই গিয়েছিলাম, তুই কি করলি? আমি তো মজাই করলাম। এটাকে মজা বলে? হ্যাঁ। তো কি? আর সোনা বললি কেন? বড়দের কিভাবে সম্মান করতে হয় জানিস না তুই? রাতে এমন করলি, তারপর এখন আবার এমন বলতেছিস। ইরা কথা বলতে বলতে খুব সিরিয়াস হয়ে যায়। ইরা আরও বলতে থাকে, আমি ভাবছি তোর মধ্যে হয়তো পরিবর্তন আসছে, তোর মধ্যে থাকা পূর্বের ধারণা বদলেছে। এখন তো দেখছি কিছুই হয়নি, তুই সুযোগের অপেক্ষায় থাকিস সব সময়, তাই না? চরিত্রহীন কোথাকার। ইরা উচ্চস্বরে কথাগুলো বলে বকা দিতে থাকে শুভকে। শুভ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। ইরা চলে যায় সেই গাছের ছায়ায় যেখানে তারা তাঁবু টেনেছে। এদিকে পুষ্পসহ বাকি ভাই বোনগুলো টের পেয়ে যায় যে তাদের বড় আপু শুভকে ইচ্ছে মতো বকেছে। এদিকে ইরার মেজাজ 2 গুণ খারাপ হয়ে যায়। সবাইকে পানি থেকে উঠে আসতে বলে, সবাইকে ডেকে নিয়ে এসে বলে, আমরা আজ রাতেই রওনা হব। কেন রওনা হব সেটার কৈফিয়ত কেউ চাইবি না। সবাই কোনো শব্দ করলো না। সব ভাই বোনের মন খারাপ হয়ে গেল। শুভ তো তাদের তাঁবু থেকে অনেক দূরে একা বসে আছে, মন খারাপ করে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। দুপুরের খাওয়ার সময় হলো। সবাই হাত মুখ ধুয়ে গোল হয়ে খেতে বসলো, কিন্তু সেখানে শুভ আসলো না। সে ওই জায়গায় 2 ঘন্টা যাবৎ বসে আছে। শার্ট প্যান্টে বালু লেগে আছে, হাতের মুঠোয় বালু নিয়ে উপর থেকে নিচের দিকে ছাড়ছে আর গভীর মনোযোগে কি যেন ভাবছে। ইরার নির্দেশে শুভকে ডাকতে আসে তাদের চাচাতো ভাই রিফাত। ভাইয়া, আপু খেতে ডাকছে। রিফাত তুই যা, আমি খাবো না। না গেলে আরও সমস্যা হবে। এমনিতে বলেছে আজকেই চলে যাবে, যেখানে আমাদের সপ্তাহখানেক থাকার কথা। কখন বলেছে এটা? তুমি যখন এসে এখানে বসেছো তখনই বলেছে। উনি না বললেন তোরা সপ্তাহখানেক এখানেই থাকবি? ব্যবস্থা আমি করে দেব। এখন যা, খেয়ে নে। তুমিও চলো। আমার খিদে নেই। রিফাত গিয়ে ইরার কাছে বলে, ভাইয়া খাবে না, তার ক্ষুধা নেই। ইরা তার জন্য খাবার পাঠায় প্লেটে। রিফাত খাবার নিয়ে আসে শুভর কাছে। এই আমি তোকে কি বললাম? আপু পাঠালো। আমার কথা তোর আপুর কানে যায়নি? তুই বলিসনি? বলেছি তো। আমি কোনো সমস্যা চাই না আর। খাবার নিয়ে যা, খেয়ে নে তোরা। আমার ক্ষুধা লাগলে আমি খাবো। ঠিক আছে। রিফাত প্লেট ফিরিয়ে নিয়ে আসায় ইরা বলল, খেলো না? না আপু। আচ্ছা তুই খেয়ে নে, আর যার যা লাগবে নিয়ে খা, সমস্যা নেই, অনেক আছে। খাওয়ার পর্ব যখন শেষ তখন শুভ দেখলো ইরা আবার একা বসে। বাকি সবাই আশেপাশে ঘুরছে। মাঝে মাঝে ইরা আচোখে শুভর দিকে তাকাচ্ছে। শুভ সেটা খেয়াল করে ইরার কাছে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো। হাতে পায়ে আর শার্ট প্যান্টে লাগা বালুগুলো কোনো রকম ঝেড়ে ইরা সামনে গিয়ে বলে, সমস্যা আমার জন্য হয়েছে, রাগ আমার উপর। একজনের জন্য মেজাজ খারাপ করে সবার আনন্দ আপনি নষ্ট করতে পারেন না। আমার খারাপ ব্যবহারের জন্য সরি। আমি আপনাদের থেকে আলাদা হচ্ছি। আপনার কাছে রিকোয়েস্ট, ওদের যেন মন খারাপ না হয়। কথাটা বলে শুভ তার মতো হাঁটতে থাকলো। যেদিকে হোটেল ছিল তার বিপরীত দিকে। ইরা শুভকে থামায় না। শুভ হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পর মানুষের সাথে মিশে যায়। এদিকে রাত হলো, সবাই ফিসফিস করে বলাবলি করছে। শুভ ভাই কোথায়? রাতে সেখানেই খাবার সময় ইরা বলল, আমরা যাচ্ছি না, আমরা থাকছি। মন খারাপ করে থাকিস না কেউ। আর এরপর কোথায় যাব সেটা তোরা জানা খাওয়া শেষ করে। আপু, শুভ ভাইকে দেখছি না। হয়তো হোটেলে গিয়েছে। তোমাকে বলেছে এটা? না। যদি না গিয়ে থাকে? এত টেনশন কিসের তোদের? হ্যাঁ, সেটা ছোট মানুষ না যে হারিয়ে যাবে। ইরা রাখতেই সবাই চুপ। আজকের বাহিরে পূর্ণিমার আলোয় খাবারের পর্ব শেষ করে সবাই হোটেলে পৌঁছে যায়। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রিফাতের রুমে শুভ থাকার কথা, সেখানে তাকে না পেয়ে রিফাত কথাটা পুষ্পকে জানায়। পুষ্প আর রিফাত রুমের দরজায় দাঁড়িয়ে কথা বলছে। ভাইয়া জেনে এটা এখন কি বলতে চাও বাপুকে? আমি পারবো না, আমার ভয় করে। তুই যা। আমার দায়িত্ব থেকেই যেতে হবে। কি? তোর আবার কিসের দায়িত্ব? আরে একটা ভাই নেই, এটা চিন্তার বিষয় না? আমি বুঝি কি তুই কিসের অপেক্ষায় আছিস।
যাও যাও, তোমার বুঝতে হবে না। পুষ্প এসে শুভর অনুপস্থিতির কথা জানিয়ে দেয় ইরাকে। তখন রাত 1টা ছুঁই ছুঁই। ঘন্টা দুয়েক আগে তারা এসেছে, এখন আবার কে যাবে খুঁজতে? পুষ্পকে রুমে পাঠিয়ে দিয়ে ইরা ভাবতে থাকে। ভাবতে ভাবতে 1 ঘন্টা শেষ, তবুও ফিরে আসার নাম নেই শুভর। ইরা হঠাৎ নিজে থেকেই বলে উঠল, পাগলটা গেল কোথায়? আমি এখন কোথায় খুঁজি? ওর কাছে তো ফোনও নেই। ইরা কথাগুলো বলে রুম থেকে বের হলো। হাঁটতে হাঁটতে হোটেলের বাইরের দিকে আসলো। সেখানে দারোয়ান তাকে থামিয়ে বলল, ম্যাম কোথায় যাচ্ছেন? এখন বাইরে যাবেন না। আমাদের সাথের একজন এখানে আসেনি, আমি তাকে খুঁজতে যাচ্ছি। আপনি মেয়ে মানুষ, এই রাতে বিচে অনেকে আছেন, কিন্তু আপনার বিপদ হতে পারে। সমস্যা নেই। দারোয়ান আর কথা বাড়ালো না। এদিকে ইরা হাঁটছিল। সমুদ্র পাড়ে অনেকেই তখনও শুয়ে আছে, অনেকেই, কেউ আবার দিচ্ছে আড্ডা। হোটেল থেকে একটু দূর যেতেই ইরা 3টা বাজে ছেলের খপ্পরে পড়ল। ছেলেগুলোর মধ্যে একজন বলল, আকাশ থেকে নামলো পরেই যাবে আমার বাড়ি। ইরা তো ভয়ে শেষ। ছেলে 3টে ইরার দিকে আসতেই পিছন থেকে একজন এসে এলোপাথারি ভাবে ওই ছেলেগুলোকে মাইর দেওয়া শুরু করে। কিল ঘুষি মারতে মারতে ছেলেটা হঠাৎ হাতের কাছে লাঠি পেয়ে যায়, সেটা দিয়ে সাপ পেটানোর মতো মারতে থাকে। বাজে ছেলেগুলো চলে যাওয়ার পর ইরা দেখলো এটা শুভ। শুভ এগিয়ে এসে বলল, রাতে একা বের হয়েছেন, তাও এই নির্জন দিকে আসছেন। ইরা চুপ করে আছে। এখন কিছু হয়ে গেলে কি হতো? অহংকার একটু কমানোর চেষ্টা করেন। যাই হোক, রুমে যান। তুই কোথায় গিয়েছিলি? এখানেই তো। রুমে যাসনি কেন? এই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আমি চেয়েছি। শুভ এবার চুপ। কি হলো বল? এবার শুভ চুপ। কোনো কথা না বলে সেখানেই ধপাস করে বসে পড়ে শুভ। একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে শব্দ করে ধোঁয়া ছাড়তে শুরু করে। ইরা শুভর পাশে নীরবে দাঁড়িয়ে আছে। সিগারেটে 2-1টা টান দেওয়ার পর শুভ বলল, এখনো দাঁড়িয়ে আছেন? এমনি। আমি এখানে থাকবো না, আপনি রুমে যান। না, কোথাও যাওয়া যাবে না। আমি আপনার কথা শোনার মতো মানুষ না। আমি আমার দায়িত্ব নিয়ে আসছি। ধ্যাত, আবার দায়িত্ব? তুই মিছে কারণে আমার সাথে এমন করছিস। বাড়াবাড়ি না করলে আমি তোকে কিছুই বলতাম না। কোনো বাড়াবাড়ি আমি করিনি। আমি যদি বলি করেছিস? আমি এত কিছু জানি না। আমি জানি আপনি আমার ছোটবেলার বউ, হবু বউ, আমার ভালোবাসা, আমার সব কিছু। আমি এখানে এসে আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়েছি। আপনাকে সেটা জানিয়েছি। প্রেমের কথা না হয় বাদ দিলাম, ছোটবেলার হিসেবে তো আপনার উচিত আমাকে মেনে নেওয়া। শুভ একদমই কথাগুলো বলল। তুই সে আগের কথা নিয়েই পড়ে আছিস। আমার বাবা তোর বাবার ব্যাপারটা তখন অন্যরকম ছিল। তোরা এখন নেই, সময় পরিবর্তন হয়েছে, সাথে সব কিছু। আমি এত কিছু বুঝি না। ঠিক আছে, বুঝতে হবে না। যান আপনি এখান থেকে। তুই তাহলে রুমে যাবি না? না। না গেলে আমি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কি বলেন? আবার বলেন। হ্যাঁ। দেখেন, আমি আপনাকে ভালোবাসি। আপনার কোনো ক্ষতি আমি হতে দিব না। আবার আমি হোটেলে যাব না। আমি থাকলে আপনার সমস্যা হবে। আমার মন শুধু আপনি আপনি করে। ইরা শুভর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সরি, অনেক কথা বলে ফেলেছি, আপনি এবার যান। তোকে না নিয়ে যাবে না। আমি যেতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? আমার হাত ধরে যেতে হবে হোটেল পর্যন্ত। ঠিক আছে, চল। আর একটা শর্ত আছে। কি? আমাকে নিয়ে একসাথে ঘুমাতে হবে। ঠিক আছে। কি? এটাতেও রাজি? শুভ যেন বিশ্বাসই করতে পারছিল না। সমস্যা কি ওর? না মানে, এখন মানে মানে করতেছিস কেন? এখন আমার নিজেরই ভয় করতেছে। ভয় নেই, তুই যা বলেছিস তাই হবে। হুম, আমার বিশ্বাস হচ্ছে না। একটু পরেই টের পাবি। জানেন, আপনার আচরণ অনেকটা বর্ষাকালের মেঘের মতো। কোন মেঘে বৃষ্টি নামবে আর কোন মেঘে নামবে না সহজে বলা মুশকিল। হীরা মুচকে হাসলো।
এখন ইরা শুভর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। শুভ ইরার হাত ধরে বসা থেকে উঠে দাঁড়ালো। চল, হাত ধরেছি ঠিক আছে, কিন্তু এত কাছে আসা যাবে না। কাছে গেলে কি হবে? এই তুই বড় হয়েছিস, তোকে সবকিছু বুঝিয়ে দেওয়া লাগে নাকি? তুই বুঝিস না, নাকি বুঝো না বোঝার মতো করে থাকিস? সত্যি বুঝি না। ওই তো একটু দূরত্ব বজায় রাখতে হবে। তোমার হাতগুলো বেশ নরম। নরমকে নরম বলবো না? এই যে বাড়াবাড়ি করছিস, এটাই ভালো লাগে না। আর করব না, সরি। হোটেলে সেই রুমের দরজায় আসার পর আপনি একাই ঘুমাতে যান, আমি এমনি বললাম। ইরা শুভর কোনো কথাই শুনল না। দরজা খুলে এক ধাক্কা দিল শুভকে, তারপর দ্রুত দরজা লাগিয়ে দিয়ে বলল, কথা যখন দিয়েছি সেটা করে দেখাবো। না থাক। রাত অনেক হয়েছে, আমি এত কথা শুনতে চাই না। আমি শুয়ে পড়লাম, তুই ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে এই পাশে শুয়ে পড়িস। কথাটা বলে ইরা ডান কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখে ইরা কম্বল দিয়ে মাথা ঢেকে শুয়ে আছে। শুভ টিপটি পায়ে নিঃশব্দে এসে বিছানার পাশে আসলো। খুব ধীর গতিতে বিছানার একদম কোনায় শুয়ে পড়লো। মাঝখানে পড়ে থাকলো অনেক জায়গা। এদিকে ইরা কম্বলের মধ্যে থেকে মেজাজ দেখিয়ে বলল, লাইট অফ কে করবে? আচ্ছা করছি, মনেই ছিল না। মন কোথায় থাকে? তোমার কাছে। ইরা কম্বল থেকে মাথা বের করে শুভর দিকে তাকিয়ে চোখ রাঙালো। শুভ লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। তখনও ইরা পূর্বের অবস্থার মতো করেই আছে। কিছুক্ষণ পর, আমাকে একটু কম্বল দেওয়া যাবে? না। শীত করছে, এর থেকে তো বাইরে থাকাই ভালো ছিল। তোকে বাসের মধ্যে চাদর দেওয়ার পর কি করেছিলি মনে আছে? না। ফাজলামি করিস? আপনি রাগ করেন কেন? আমি ঘুমের মাঝে কি করেছি সেটা কি মনে থাকবে আমার? আমি তো জানি না কি করেছি। তুই আমার পিঠে হাত দিয়েছিলি, আমার কাঁধে মাথা রেখে ওটা ফেলেছিলি। ছি ছি, আমি যদি জানতাম এমন হবে তোকে কখনো আমার পাশে বসাতাম না। আর হ্যাঁ, কাল কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাব, ঘুমিয়ে পড় এখন। শুভ কিছু বলছে না। কিছু বলছিস না কেন? শুভ তবুও চুপ। এরা খেয়াল করে দেখলো শুভ ঘুমিয়ে পড়েছে। সে নিজে থেকে কাছে এসে শুভর গায়ে কম্বল দিয়ে দিল। ঘণ্টাখানেক পর শুভর ঘুমের মধ্যে বলা আবল তাবল কথায় ইরার ঘুম ভাঙে। এরা উঠে দেখে শুভ কম্বলের মধ্যে রীতিমতো কাঁপছে। এরা সাথে সাথে শুভর কপালে হাত দিয়ে দেখলো অনেক জ্বর। ওরে, এর তো খুব জ্বর। এই ভোর রাতে কি করব এখন? বাইরে তো যাওয়া যাবে না। এরা চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো জলপট্টির কথা। কিছুক্ষণ শুভর কপালে জলপট্টি দিল। জ্বরের তাপমাত্রা কিছুটা কমলো। ইরা ভাবলো সকাল হলে এর ব্যবস্থা নেওয়া যাবে। ইরা আবার লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়তেই শুভ ইরার পায়ের উপর পা তুলে দেয়। একটু পরে আরও কাছে চলে আসে, তারপর এক হাত পেটের উপর দিয়ে দেয়। আসলে শুভর খুব শীত করছিল। উষ্ণতা পেতে ইরার এত কাছে আসছে আপনা আপনি। ইরা সেটা বুঝতে পেরে কিছু বলছিল না। হঠাৎ শুভ ইরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। শুভর গরম নিঃশ্বাস ইরার কাঁধে পড়তে থাকে। ইরা অন্যদিকে মুখ করেছিল, কি করবে এখন ভেবে পাচ্ছিল না। এদিকে শুভ আবার আবল তাবল বলতে শুরু করেছে। আচ্ছা, আমি তোমাকে অনেকবার বলেছি কাস্টমারের মতো মনে করা যাবে না, তাদেরকে অতিথিদের মতো আপ্যায়ন করতে হবে। তুমি আমার কথা শোনো না কেন? শুভ যে ক্যাফের বিজনেস করে, সেখানে যা বলতো এখন সেগুলো বলা শুরু করেছে। ইরা এই ব্যাপারটা এনজয় করতে শুরু করে। ইরা ভাবে, দেখি আমার কথার উত্তর দেয় কিনা। সাথে সাথে ইরা বলে, জি স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। কই তোমার চেষ্টা? তুমি তো 1 সেন্ট বকশিস তুলতে পারোনি। বিনয়ী হও। স্যার, কতটা বিনয়ী আর কিভাবে? যতটা বিনয়ী হলে তোমার ঘরে থাকা পেতনি টাইপের বউ তোমার উপর সন্তুষ্ট থাকে। ইরা এবার একটু রাগলো, ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটলো একা একাই। ইরার বুকের মধ্যে থাকা ইরার একটা আলাদা ভালো লাগা কাজ করতে শুরু করে। শুভকে নিয়ে একটু ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় ইরা। সকাল তখন 9টা।
ইরা জেগে উঠে দেখে শুভ ফ্লোরে শুয়ে আছে। ইরা তো ভয়ে শেষ যে বেচারা মনে হয় বিছানা থেকে ঘুমের ঘুরে পড়ে গিয়েছে। ইরা বিছানা থেকে নেমে শুভর কাছে গিয়ে ডাকতে থাকে। এই শুনছো শুভ? এই তুমি এখানে কিভাবে? শুভ ঘুম আর শরীরে প্রচন্ড জ্বর নিয়ে চোখটা কোনো রকম খুলে বলে, সরি। আরে সরি কি জন্য? তুমি এখানে কেন সেটা বলো। পড়ে গিয়েছো? না, আমি জেগে ওঠার পর দেখি আপনাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ভয়ে আর বিছানায় থাকতে পারিনি। আরে তাই বলে এই জ্বর নিয়ে নিচে থাকতে হবে? এখানে থাকাই নিরাপদ। আচ্ছা হয়েছে, এখন তুমি উঠে বিছানায় যাও, আমি ওষুধের ব্যবস্থা করছি। ইরা সার্ভিসের বয়ের সাহায্যে ঔষধ নিয়ে আসে, সাথে বাইরে থেকে খাবার। শুভ যে তার কাছে তার রুমেই আছে এটা যাতে কেউ না জানতে পারে তার জন্য ইরা সবাইকে ডেকে আগে জানিয়ে দিল শুভ যেখানে আছে সে সেটা জানে, কেউ যেন এটা নিয়ে চিন্তা না করে। আজকে তাদের যেখানে যাওয়ার কথা সেটাও বন্ধ করে দেয় আর আগামীকালের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলে। মেয়েদের বলে দেয় রুমের বাইরে যাওয়া চলবে না, আর ছেলেদের বলে দেয় তারা যেন বেশি দূর না যায়। আজকে সবার খাওয়া হবে এই হোটেল থেকেই। সবাই একটু মন খারাপ করলেও করার কিছু নেই। ইরা শুভর জন্য খাবার আর ঔষধ নিয়ে আসে। শুভ সেগুলো খেয়ে একটু সুস্থ হয়। এখন শুভ সোফায় বসে আছে আর ইরা বিছানায় বসে বাড়িতে কল করে এখানকার অবস্থা জানাচ্ছে। কথা বলা শেষে শুভ বলে, তাহলে আমার বাইরে যাওয়া যাবে না? একদম না, তুমি যে রুমে যাদের সাথে ছিলে সেখানে যাবে। ওরা সকালে ঘুম থেকে ওঠার আগেই কিছু জিজ্ঞেস করলে বলবা রেগে অন্য কোথাও ছিলে, আর সেটা আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনার এখানে আছি এটা সবাইকে জানালে কি হবে? কি হবে এটা তুমি জানো না? মান সম্মান যাবে, সবাই খারাপ চোখে দেখবে। বর বউ একসাথে থাকলে কেউ খারাপ বলে? আবার সরি। আপনি আমার অসুস্থতায় এত কিছু করছেন কেন? কারণ আমি তোমার বড়, তুমি আমার ছোট ভাই, তাই। থাক আর বলতে হবে না, হৃদয়টা অলরেডি ভেঙে দিয়েছেন। খুব দুষ্টুমি করতে জানো। জি। আচ্ছা সিরিয়াসলি একটা কোশ্চেন করি? করো। আমি যে আপনাকে ভালোবাসি এটা আপনি বিশ্বাস করেন না? না। আমি তো কত কিছু করি তারপরও বিশ্বাস করেন না কেন? তুমি ছোটবেলা থেকেই খুব দুষ্টু, এই জন্যই তোমার সব কিছুই আমার কাছে দুষ্টুমির মতোই লাগে। ও আচ্ছা। আমি তোমাকে নিজে কিছু বলি যেগুলো তোমার সাথেই ঘটেছে কিন্তু তোমার অজানা। এমন কিছু আছে? হ্যাঁ। তাহলে বলেন শুনি। তোমার আমার বয়সের পার্থক্য 5 বছরের। তুমি যখন ছোট একদমই মানে মাত্র 2-1 পা করে হাঁটতে শিখেছো, তখন কিন্তু আমার বুদ্ধি হয়েছে। তো তখন সবার মুখে শুনেছি তুমি আমার বর হবে, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা আছে। তখন বিয়ের মানে বুঝতাম না আমি, শুধু সবাই বলতো এটা তোর বর হবে, বর। বেশিরভাগ সময় চাচি আম্মা মানে তোমার মা তোমাকে আমার কাছে দিয়ে যে সে কাজ করত। আমি তোমাকে অনেক কোলে রেখেছি, তুমি খাইতে চাইতে না, প্রচুর কান্না করতে, আমি তোমাকে খাইয়েছি। আবার তুমি হিসু করতে অনেক আমার কোলেই। হঠাৎ করে শুভ হেসে উঠল। এই থামো, আগে বলতে দাও। আচ্ছা বলেন। শুভ গভীর মনোযোগ দিল। ইরা আবার বলতে শুরু করলো, আমি তোমাকে কোলে নিয়ে ঘুরতাম বলে সবাই আমাকে বলতো এই প্রথম দেখলাম বউয়ের কোলে বড় বড় হচ্ছে। আমি তো আর তো বুঝতাম না, বড় হওয়ার পর বুঝি কি মধুর সময় আমি পার করে আসছি। তো তারপর সেই একটা ঝগড়া আর সব কিছু চিরতরের মতো শেষ। কথাটা বলা মাত্রই ইরা চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। এই যে এত সুন্দর একটা কথার মাঝে আবার দুঃখ টেনে আনার কি দরকার ছিল? সরি। তারপর আর কিছু নেই? এই তো তোমাকে নিয়ে প্রতিদিন থাকতাম। আচ্ছা আমি কেমন দুষ্টামি করতাম? বললাম তো, খাইতে চাইতে না, গোসল করতে না, পানি গায়ে লাগলেই কান্না করা শুরু করতে, আমাকে প্রচুর মাইট দিতে। তুমি আমাকে মাইট দাওনি? না, একটুও না। কেন? ওই যে সবাই যখন বলতো তুমি আমার বর, আমি তখনই ভাবতাম এটা খুব দামি একটা জিনিস, তোমাকে মায়ের দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, শুধু সেবা যত্নে রাখতে হবে। ও
আচ্ছা, আমি আপনাকে চুমু খাইনি, আপনি আমাকে খাননি? এটা কেমন কথা? রেগে যাচ্ছেন কেন? আমি তো ছোটবেলার কথা বলছি। খেয়েছি, তবে তুমি একটু ছিলে। ইয়ে মানে? 10 বার চুমু দিতে বললে 1 বার দিতে, আর সেই একবারেই আমার গাল ভিজিয়ে দিতে। কিভাবে? ওই যে বাসের কথা মনে আছে, মুখ দিয়ে লালা পড়ছিল? হুম। তোমার ছোটবেলায় অনেক পড়েছে। তুমি তো চুমু দিতে না, আমার গাল ছিল তোমার খাবার, সেটা জিভ দিয়ে চেটেছো শুধু। আর যখন তোমার একটা দাঁত ওঠে তখন কামড় দিতে শেখো। একবার আমার গালে তোমার ওই এক দাঁত বসিয়ে দিয়েছিলে, তারপর আমার গাল তোমার মুখের সামনে নেইনি। এই হাসছো কেন? কই না তো। ঠোঁট বলছে হাসছো। মানে এগুলো আমার অজানা ছিল, জেনে ভালো লাগছে আর বেশ খুশিও লাগছে। ঠিক আছে, আমি যা বললাম এইসব কারোর সাথে শেয়ার করার দরকার নেই, আর দ্বিতীয়বার আমাকে বলারও দরকার নেই। আচ্ছা, আমরা কি আর এক হব না? না, কখনো না। এসব কথা বলে আমাকে রাগাবে না আর। আচ্ছা ঠিক আছে, ধ্যাত, এসব আর মুখে বলবো না। আমি তোমার চোখে মুখে আমার জন্য আগ্রহ দেখি, কিন্তু তুমি সরাসরি তেমন কিছু করো না। এই কি দেখো? কই না তো। জ্বর এখন কেমন? কমেছে কিছুটা। আজ কিন্তু বাইরে যাওয়া যাবে না। জানি, বলেছেন তো। না, বিয়ে নিয়ে কি ভাবছো? হ্যাঁ, কিছু বললেন? শুভ, শুনতে পাইনি। বললাম বিয়ে নিয়ে কি ভেবেছো? কার বিয়ে? কার আবার? তোমার। কার সাথে? আজব, বড় হয়েছে অনেক, আবার বিদেশে বিজনেস দাঁড় করিয়েছো। চাচি আম্মা তোমার জন্য অনেক কিছু করেছে, এবার তাকে রেস্ট দিতে হবে না? সেই জন্যই তো আপনার কাছে আসে। এবার আমাকে নিয়ে কথা। বারবার আসলে আমি কি করব বলেন? অন্য কিছু বলো। না থাক, কিছু বলতে হবে না, যেমন চুপচাপ ছিলে তেমনই থাকো। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তুমি একটু বাথরুমে যাও। এখন যাওয়ার দরকার নেই। কেউ যাতে না দেখে সেই জন্যই বলেছি, গাধা। আচ্ছা, যাচ্ছি। ইরা দরজা খুলে দেখে পুষ্প দাঁড়িয়ে। কি রে, কিছু বলবি? মানে ভাইয়া কোথায়? কোন ভাইয়া? শুভ। তাকে দিয়ে তোর কাজ কি? না মানে আমাদের এখানে আসছে না কেন? আমার সাথে কথা হয়েছে, কাল আসবে। সত্যি? আচ্ছা ঠিক আছে। আর শোন, বলো। সবাইকে বলে দিবি আমার রুমে এসে যেন আমাকে বিরক্ত না করে, কোনো দরকার হলে কল দিতে বলবি। রুমে যা এখন, বাইরে কিন্তু যাওয়া যাবে না। পুষ্প চলে গেলে ইরা দরজা লাগিয়ে দেয়। এদিকে শুভ বাথরুমে গিয়েছে আর বের হচ্ছে না। ইরা বাথরুমের দরজায় নক করে বলল, হলোটা কি তোমার? আমি গোসল করছি। তোমাকে এই জ্বরের মধ্যে কে গোসল করতে বলেছে? দেখলাম অনর্থক বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, এর চেয়ে ভালো কিছু একটা করি। তাই বলে গোসল? সাধে কি আমি পাগল বলি? ছোটবেলায় ঠিক এমন কাজ করতে, তবে গোসলের বেলায় বিপরীত। হ্যাঁ, একটু অপেক্ষা। ঠিক আছে, তাড়াতাড়ি। ইরা বিছানায় বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর শুভ বের হলো তোয়ালে পরে। তাছাড়া তার গায়ে কিছু নেই। ইরা দেখলো তার তোয়ালেটা নিয়েছে, দেখেই তো এক চিল্লানি। এটা কি করেছো? আমার তোয়ালে নিয়েছো কেন? তো কি হয়েছে? আমাকে তো বাইরে যেতে দেবেন না। ভেতরে পেয়েছি সেটা পরে বাইরে এসেছি। ইরা তোয়ালে খুলে নেওয়ার জন্য শুভর দিকে এগিয়ে গেল, এমনকি তোয়ালের এক পাশ ধরেই ফেললো। এখন শুধু টান দেয়া বাকি। তখন শুভ বলল, আরে আরে, এটা কি করছেন? এটার পর আর কিছু নেই তো। আমার তোয়ালে দাও। আরে ছাড়ুন ছাড়ুন, আমি দিচ্ছি। না, তুমি এখনই দাও, আমি কিচ্ছু জানি না। এটা খুলো তুমি। আমি দেব বলেছি তো। এখন টানলে কি হবে জানেন? খুলে আসবে তুমি। ঠিক আছে। ধুয়ে মেলে দিও। ওকে। শুভ ভেতরে গিয়ে প্যান্ট আর শার্ট পরে আসলো। ওয়াশরুম থেকে বের হয়ে বলল, যেমনটা বলেছিলেন তেমনটা করেই আসছি। তোয়ালে সুন্দর করে ধুয়ে মেলে দিয়ে আসছি। আরে পাগল, তুমি তো মাথাই মোছুনি। সমস্যা নেই। এখন জ্বর ঠান্ডা জোরালো ভাবে লাগবে। না, কিছু হবে না। শুভ কথাটা বলে সোফায় বসলো। ইরা এগিয়ে এসে তার ওড়না দিয়ে শুভর মাথা মুছে দিতে থাকে।
নিজের প্রতি এত কেয়ার দেখে শুভ একদম হাঁ হয়ে যায়। যে মেয়ে তোয়ালে ব্যবহার করার জন্য এত কথা বলল, সে মেয়ে কিনা তাকে নিজের ওড়না দিয়ে মাথা মুছে দিচ্ছে। মুছতে থাকা অবস্থায় শুভ ইরাকে বলল, আপনাকে একটা কথা বলি। বলো। আপনি তো আমাকে ওই দিক দিয়ে ভালোবাসেন না, তাহলে আমাকে এত কেয়ার করছেন কেন? অভ্যাস। ছোটবেলায় হয়েছে? তুমি ছোট, এসব বুঝবে না। এত বড় হয়েও আমি ছোট? তুমি কি বলেছো আমি শুনেছি, কিন্তু বড়দের সামনে এইভাবে কথা বলবা? যা বলবা স্পষ্ট করে বলবা। আচ্ছা সরি। নাও, মাথা মুছে দিয়েছি। আর তোমার জ্বরও কিছুটা কমেছে, তবে তাপমাত্রা আবারও বাড়তে পারে। তুমি নিজ দায়িত্বে ওষুধগুলো খেয়ে নিও। আমার মনে থাকবে না, ওষুধ আমার অপছন্দ। জ্বর হোক আর যাই হোক, আমি ওষুধ খাই না, এমনি এমনি ঠিক হয়ে যায়। এটা একদিন বড় আকার ধারণ করবে। সে করলে করুক, মরেই তো যাব, এর চেয়ে বেশি কিছু তো হবে না। আবার বাজে কথা বলে? কথার কথা বললাম। তবুও তো বাজে কথা। সরি। এখন বিছানায় হাত পা টান টান করে শুয়ে থাকো, আমি ওদের দেখে আসছি। আর কেউ কলিং বেল বাজালে আগে দেখবে কে আসছে, তারপর দরজা খুলবে। ওকে? আচ্ছা। গুড। শুভ বিছানায় শুয়ে পড়ার পর ইরা অন্যদের রুমে গিয়ে দেখা করে সবার সাথে। বাবুর্চিদের আলাদা একটা রুমে রেখেছে, তাদের সাথে কথা বলে আসে যে তারা আগামীকাল বের হবে। সবার সাথে কথা বলে ইরা তার রুমের দরজায় এসে কলিং বেল বাজায়। শুভর উঠতে বেশ কষ্ট হয়, কারণ জ্বরটা আবার বেড়েছে। দরজা খুলতেই ইরা দেখলো শুভর অবস্থা খারাপ, শরীরে আবার অনেক তাপমাত্রা, মাঝে মাঝে মা মা করে ডাকছে। ইরা ভেবে পাচ্ছিল না কি করবে এখন। ইরা পুনরায় জলপট্টি করে তাপমাত্রা কমিয়ে আনে আর একটা ঔষধও খাইয়ে দেয়। শুভর মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে থাকে। অনেকটা সময় পার হবার পর যখন শুভ একটি ভালো বোধ করে, তখন শুভ চোখ খুলে। শুভ দেখতে পায় ইরা মনমরা হয়ে বসে আছে তার পাশে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভ মুচকি হেসে বলে, আমি আপনাকে খুব কষ্ট দিচ্ছি তাই না? আমি আমার রুমে চলে যাই? না না, তুমি আমার কাছে থাকবে। ইরা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার যে কষ্ট হচ্ছে। না, আমার কষ্ট হচ্ছে না। তুমি আগে বলো, এখানে থাকবে নাকি বাসায় যাব? সবাই তো ঘুরতে আসছে, এখন তো যাওয়া যাবে না। তোমার অবস্থা তো খারাপ। না, আমি ঠিক আছি। না, তোমার নাজুক অবস্থা। ঠিক হয়ে যাবে। হসপিটালে ভর্তি করাবো। না না, তা করাতে হবে না। কেমন লাগে আমাকে বলবা। হ্যাঁ, আমি এখানে আছি। শুভ ইরার কথা আর কেয়ার দেখে চোখের পানি ফেলতে থাকে। শুভ শুধু মনে করেছিল ইরা একটা বদমেজাজি, ইরাকে বউ বানানোটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। কিন্তু এই মেয়ের মধ্যে তার জন্য এত গভীর ভালোবাসা আছে, শুভ সেটা জানতই না। আর ইরার সেই রিলেশনের কথা মিথ্যা ছিল, যেটা পুষ্পর কাছে জানতে পারে শুভ, সেটা আবার ঘুরতে যাওয়ার কিছুদিন আগে। সব মিলিয়ে এখন শুভর ধারণার ঠিক উল্টো এই মেয়েটা। শুভর চোখে পানি দেখে ইরাও হুট করে কান্না করে দিয়েছে। কান্না করতে করতে বলল, আমি জানি না তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? তোমার খুব কষ্ট হচ্ছে? আমি তোমার হসপিটালে নিয়ে যাব। আপনি কান্না করছেন কেন? আমি ঠিক আছি। অন্য একটা কারণে আমার চোখে পানি আসছে। কি কারণ বলো? মায়ের কথা মনে পড়ছে। মিথ্যা বলল। আমি চাচ্ছি আমাকে কল দেব। আপনি তো জানেন মা এখন আমার সাথে কথা বলবে না। অসুখের কথা শুনলে বলবে। না থাক, আবার সে টেনশন করবে। দুপুরের খাবার আনাবো? আর একটু পর খাই। না, আমি আনিয়েছি। আমি একটু পরে খাই। না, এক্ষুনি। উঠতে একটু কষ্ট হবে আমার, শুয়ে থাকতে হবে। আমি খাইয়ে দিব। উঠতে তো হবে। না, শুয়ে থাকো। শুয়ে থেকে খাবার গিলতে পারি না আমি। অমনি কষ্ট করবা? এমনিতে তো কষ্টের মধ্যেই আছি। তুমি আলসেমি করতেছো। শুভ যখন ঘুমেছিল তখন ইরা সব রেডি করে রাখছে। ইরা প্লেটে খাবার নিয়ে শুভর সামনে আসলো, শুভকে উঠতে বলল। শুভ বালিশ ছেড়ে বিছানায় দুপা ভাঁজ করে কম্বল পুরো শরীরে জড়িয়ে বসলো। এরপর ইরা শুভকে খাইয়ে দিতে লাগলো।
এই সময়টা শুভ ঠিক ছোটবেলার সেই সময়টাই ধরে নিল আর মুখ দিয়ে সেটা প্রকাশও করলো। মনে হচ্ছে সেই ছোটবেলা। তুমি বুঝবে না, তোমার তখন বোঝার মতো এত বুদ্ধি ছিল না। আপনি বলার পর এখন একটু ওই রকম ভাবছি আর কি। খাবার সময় কথা কম। আচ্ছা, খাওয়া শেষে শুভ বলল, আজ আমি সোফায় ঘুমাবো। অসুস্থ না হলে সোফায় ঘুমাইতে বলতাম, কিন্তু তুমি অসুস্থ, তাই বিছানায় ঘুমাবে। কিন্তু আমি তো। শুভ কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। আমি তো কি? আমি যে গত রাতে আপনাকে জড়িয়ে ধরেছিলাম ঘুমের ঘোরে। আজ ধরবে না। আমি নিশ্চিত না। মনের মধ্যে চালাকি আছে? একটু না। আমি জানি। সোফায় ঘুমাই, সমস্যা নেই। তুমি জ্বর উঠলে কেমন করো সেটা তুমি জানো না, আমি জানি। একবার সোফায় থেকে পড়ে হাত পা ভাঙলে কি হবে বুঝতে পারছো? চাচি আম্মা আমাকেই দোষারোপ করবে, তাই কোনো কথা না, আমার সাথেই থাকবে। আজ রাতে গত রাতের মতো দুজন একই বিছানায়, মাঝখানে বেশ ফাঁকা জায়গা রেখেই ঘুমায় দুজন বললে ভুল হবে। এখন শুধু ইরা ঘুমিয়ে আছে। শুভ যেন তার কাছে ঘুমের ঘোরে না পৌঁছে যায় সেজন্য জেগে আছে। মধ্যরাতে ইরা জেগে উঠে শুভর অবস্থা দেখার জন্য শুভর দিকে তাকাতেই দেখে শুভ ঘুমায়নি, জেগে আছে। ইরা বলল, কি ব্যাপার? ঘুম আসছে না। চোখ তো লাল হয়ে আছে, দেখি জ্বর আসছে কিনা। কপালে হাত দিয়ে দেখলো, না জ্বর নেই তেমন। চোখে ঘুম, তবুও ঘুমাচ্ছ না কেন? আমার পুরো বিছানায় গড়াগড়ি করে শুয়ে অভ্যাস। আমি আবার আপনার কাছে গিয়ে সমস্যা করতে পারি, তাই জেগে আছি। ইরা শুভকে অবাক করে দিয়ে শুভর খুব কাছে চলে যায়। শুভর একটা হাত ইচ্ছে করে নিজের পেটের উপর দিয়ে রেখে এবার বলে, এখন ভয় নেই, নিশ্চিন্তে ঘুমাও। আচ্ছা। গুড বয়, সকালে কথা হবে। পরদিন সুন্দর এক সকাল দুজনের জন্য। ইরা আজ আগে উঠে দেখে শুভ দূরত্ব রেখে ঘুমিয়ে আছে, আবার কপালে হাত দিয়ে দেখে জ্বর নেই। শুভকে জাগিয়ে তার ভাইদের রুমে যেতে বলে। এরপর তারা বাকি 5 দিনে 5টা স্পটে ঘুরলো, বেশ মজাও করলো। এর মধ্যে শুভ ইরা ছোট ছোট ঝগড়া খুনসুটি বেশ হয়েছে। তারা যখন বাড়ি ফিরে আসে তখন বাঁধলো এক বিশাল সমস্যা। বলা যায় ইরা জীবনের এক কালো অধ্যায়ের শুরু। ইরার চাচা যিনি পুলিশের চাকরি করেন, উনি এক পাত্র এনেছেন ইরার জন্য, আর এটাতে ইরা ঘুরতে যাওয়ার বেশ কিছুদিন আগে সম্মতি দিয়েছিল। আর আজ পাত্র সহ তার বাবা মা বোন চলে আসছে। ছেলের পরিবারের সবাই ইরাকে পছন্দ করলো। ছেলের বয়স ও ইরার প্রায় কাছাকাছি, আর ছেলে দেখতে ঠিকঠাক, আর বড় ব্যবসাও সামলায়। সবকিছু মিলিয়ে এই বাড়ির মানুষও রাজি হয়, আর ইরা তো আগেই বলেছিল সে রাজি। এদিকে ছেলেপক্ষ দেরি করতে রাজি না একদমই। তারা জানিয়ে দেয় আগামী সপ্তাহে তারা মেয়ে উঠিয়ে নিবে। এটাতেও সম্মতি দেয় ইরার চাচা। ছেলের বাড়ির লোকজনকে বিদায় দিয়ে বাড়ির বড়দের নিয়ে ছোট একটা মিটিং বসলো। এইটা বসার কারণ ওই চাচা জানতো শুভ কেন এখানে আসছে, সেই ঝামেলার জন্যই আজকের এই বৈঠক। সেখানে শুভ উপস্থিত, আর ইরাও। শুভর মন একদম বিষণ্ণ সেই সকাল থেকে। ইরা অন্য কারো হবে এটা মেনে নিতে পারছে না সে, কিন্তু থামানোর কোনো উপায় নেই। ইরার দিক থেকে কোনো রেসপন্স সে পায়নি, আর ইরাও অনেক মানা করেছে এই ব্যাপারে যেন আর কথা না বলে। এই নিয়ে তো কত রাগারাগি হলো, তাই শুভ এবার অভিমান করে বসলো। বৈঠকে চাচা কথা উঠালেন, তাহলে তোমরা তো জানোই সব কথা। সকাল থেকে সবাই সাথেই ছিলে, ভাবিও ছিল। ও হ্যাঁ, তার আগে একটা কথা বলে নেই, শুভ। চাচা শুভকে ডাকলো। জি বলুন। আমি তো জানি তোমাকে কেন পাঠিয়েছিলেন। পুরনো কথা ওঠানো ঠিক না, তবুও বলতে হচ্ছে, ইরা যে তোমাদের প্রস্তাবে রাজি না, এটা তুমি জানো? জি। তাহলে তো আর কোনো কথা নেই। সবাই শুভর দিকে বারবার তাকাচ্ছিল, কারণ সে সময় তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আচ্ছা ইরামা, তোমার কোনো কথা আছে? না। ইরা মন খারাপ করেই কথাটা বলল। ঠিক আছে, আমাদের হাতে সময় কম, তোমরা সবাই কেনাকাটা শুরু করে দাও। আমি কাল বাড়ির ভাই ভাতিজাদের নিয়ে বসবো, দাওয়াতের ব্যাপার আছে তো। বৈঠকে আরো কিছু কথা হলো। এরপর যে যার রুমে। এদিকে শুভ রুমে বসে অঝরে চোখের পানি ফেলছে। তার কিছুই যেন ভালো লাগছে না। হঠাৎ তার দরজায় নক।
চোখের পানি মুছে দরজা খুলে দেখে পুষ্প আসছে। কিছু বলবা কি না? আপনি কান্না করছেন? আপু আপনাকে ডাকছে। বলো, যাবা না? ব্যস্ত আছি। কিসে ব্যস্ত আছেন সেটা তো দেখতেই পাচ্ছি। মুখের উপর কথা বলবা না, যাও এখান থেকে। শুভ সজোরে দরজা লাগিয়ে দিল। পুষ্প ইরার কাছে গিয়ে ঘটনা বলতে এবার ইরা এসে শুভর দরজায় হাজির। শুভ দরজা খুলে দেখে ইরাকে দেখে অন্যদিকে ঘাড় ঘোরালো, আর ইরা এক দৃষ্টিতে শুভর মুখের দিকে তাকিয়েছিল। ইরা ভিতরে এসে দরজা লাগিয়ে দিল। শুভ চেয়ারে বসার জন্য এক পা বাড়াতেই ইরা বলল, আমার সামনে থাকো। ইরা তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শুভ ইরার দুই হাত পিছন থেকে তার মুখোমুখি দাঁড়িয়ে। সমস্যা কি? শুভ উত্তর করলো না। বোবা হয়ে গেছো? না। আমি যে ডেকেছিলাম গেলে না কেন? এমনি। দেখি আমার দিকে তাকাও। শুভ মুখ তুলল না। এই আমার দিকে। তোমার যা অবস্থা, একটা ধমক দিলে তো ফুপিয়ে কান্না শুরু করবে। কান্নার ধরনটা পরিবর্তন হয়নি, ঠিক ছোটবেলায় যেমন ছিল ঠিক তেমনই আছে। কান্না করে তো চোখ মুখ না লাল করে ফেলেছো। শুভর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আর কান্না না, বলো কি চাও? শুভ ফুপিয়ে বলল, আমি কি চাইবো? আমার কিছু চাওয়ার নেই। এরকম বাচ্চাদের মতো করলে হয়? তো কি চাইবো আমি? চকলেট নাকি বিস্কুট নাকি অন্য কিছু? আমাকে ছোট বাচ্চা পেয়েছেন? আমি তো দেখছি একটা নাদান অবুধ শিশু কান্না করছে। বলো। আমার কিছু বলার নেই। আর কিছুদিন পর কিন্তু আবদার করতে পারবে না। আমার ইচ্ছেও নেই। এত রাগ? আমার কারোর উপর কোনো রাগ নেই। আর আমি মামাকে কল করেছি, আমি কাল পরশু চলে যাব। আমার অনুমতি ছাড়া তোমার এই রুম থেকে বাইরে বের হওয়াও নিষেধ। আর লন্ডন যাওয়া তো দূরের কথা। কাজ আছে কিছু, চলো। আমার ভালো লাগছে না। আমার সাথে থাকলে ভালো লাগবে। আমি যাব না। বড়দের কথা শুনতে হয়, আর আমি বলার পরেও যাবে না? গুড বয়। শুভ চোখের পানি মুছল। শুভ ছুটলো ইরার পিছু পিছু। ইরা বাগানে আসলো, এসে কিছু জায়গা দেখিয়ে বলল, এইটা তো দেখছো কত বড় বড় ঘাস হয়েছে। হ্যাঁ। চলো, এটা আমরা দুজন মিলে পরিষ্কার করব। ফাইজলামো করেন আমার সাথে? আমি ফাজলামি কোথায় করলাম? আমি ঘাস কাটবো কেন? বাড়িতে তো কাজের মানুষ আছে, তাদের বলো। না, তাদের লাগবে না, তোমার শিখতে হবে। আমার এগুলো ভালো লাগছে না। আপনি কেন বুঝতেছেন না? ইরা আশেপাশে তাকিয়ে শুভ খুব কাছে এলো। শুভর সামনাসামনি একদম গা ঘেঁষে বলল, শুধু আমাকে ভালো লাগে তোমার? এত কাছে আসা ঠিক না। আপনি তো অন্যজনের। সেটা তোমাকে ভাবতে হবে না। কাজ করতে বলেছি, কাজ শুরু করো। কথা না শুনলে আমার মাথায় আগুন লেগে যাবে। ইরা শুভকে দিয়ে জোর করেই সব ঘাস সাফ করিয়ে নিল। তবে কাজ করতে গিয়ে শুভর ডান হাত কেটে যায়। রাতে শুভর খাবার সমস্যা হবে এটা ইরার মাথায় ছিল। তাই সে প্রথমেই শুভর ঘরে খাবার পাঠিয়ে একটু পর নিজেই শুভর রুমে গেল। তার উদ্দেশ্য ছিল শুভকে আবার খাইয়ে দেওয়া আর তাকে খেপিয়ে রাগিয়ে দেওয়া। হেই লন্ডন বয়। শুভ বিছানায় আধশোয়া হয়েছিল। ইরাকে দেখে সোজা হয়ে বসলো। কিছু বলবেন? শুয়ে শুয়ে কি ভাবছিলে? কই কিছু না। আমি যে দেখলাম। এমনি শুয়েছিলাম। আমার কথা ভাবছিলে? দেখেন মেম সাহেব, এমনিতে আপনি আমার হবেন না। একটু পর পর আপনার কথা ভেবে আমার চোখের পানি ফেলতে হয়। আর আপনি আসেন আগুনে ঘি ঢালতে। তার মানে ভেতরে ভেতরে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ? জানি না। এই ভালো কথা। প্লেটে খাবার কই? খেয়ে নিয়েছি। কাটা হাতেই? হ্যাঁ। উফ, আমি আসলাম তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। আমার প্রতি আপনার আর দরদ দেখাতে হবে না। আমার জন্ম হয়েছে যে তোমার প্রতি দরদ দেখানোর জন্য। আচ্ছা, আমাকে পোড়াতে আপনার ভালো লাগে তাই না? কি করব বলো? তোমার সাথে ফাজলামো না করলে যে আমারও ভালো লাগে না। আমি এমন ছিলাম না। আপনার হবু বরের সাথে ফাজলামো করেন যান। ইরা শুভর বিছানায় উঠল। হুট করে শুভর দুই পায়ের উপর গিয়ে বসলো। এগুলো কি হচ্ছে? রোম্যান্স হবে, দেখতে থাকো।
ইরা জোর করে শুভকে শুয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ল। শুভের বুকের উপর দুই হাত রেখে তার উপর থুতনিটা রেখে উপর হয়ে শুয়ে থাকলো ইরা। কম্বলের ভিতরে থাকায় শুভর মুখ দেখা যাচ্ছিল না, তাই বলল, আরে লোডশেডিং লাগছে কেন? ওয়েট, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নেই। ইরা ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইলটা বালিশের এক পাশে রাখলো। এখন কম্বলের ভেতরটা বেশ আলো হয়েছে। এটা কেমন ব্যবহার? আপনি অন্যের বউ হয়ে আমার সাথে এগুলো কি করছেন? বললাম তো ফাজলামো করতে আসছি। আমার অসুবিধে হচ্ছে। হোক, আমি তো সেটাই চাই। আমার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য এমন করছেন, তাই না? না, তোমার কষ্ট কমানোর জন্য এমন করছি। কিছুদিন পর আপনার অনুপস্থিতি আমাকে শেষ করে দিবে। এখন যে কিছু বলছেন না, আমি জানি। পণ্ডিতি করো তাই না? দাঁড়াও, পণ্ডিত মশাইকে একটু শায়েস্তা করি। ইরা শুভর মুখের দিকে এগিয়ে আসলো, নিজের ডান হাত দিয়ে শুভর মুখ চেপে ধরলো। তারপর কপাল থেকে শুরু করে পুরো মুখে চুমু খেতে লাগলো, ঠোঁট পাতে। শুভ অবাক চোখে ইরাকে দেখছিল। আজ এই পরিমাণ ভালোবাসা পাবে তার কাছ থেকে তা কখনো ভাবতে পারেনি। শুভকে আরো অবাক করে দিয়ে ইরা তার ডান হাতটা সরিয়ে যেই না ঠোঁটে চুমু খেতে যাবে, অমনি শুভ মুখ ঘুরিয়ে নেয়। এই ছেলে, সাহস তো কম না তোমার? এটা ঠিক না। ঠিক বেঠিক আমি বুঝবো। আমার দিকে তাকাও। শুভ ইরার দিকে তাকাতেই ইরা শুভের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ চুমু খাওয়ার পর ইরা বেশ জোরে সোরে শুভর ঠোঁটে কামড়ে ধরে। এক পর্যায়ে রক্ত বের হয়। এটা কি হলো? শোধ। ছোটবেলায় নতুন দাঁত দিয়ে আমার গাল লাল করে দিয়েছিলে, এখন তোমার ঠোঁট লাল করে দিলাম। আমি তো তখন অবুঝ ছিলাম। এখন আমি অবুঝ তোমার প্রেমে। 1 সপ্তাহ পর তোমার বিয়ে। থুর, শান্তির মতো একটু প্রেমও করতে দেয় না। কথাটা বলে ইরা চলে যেতে লাগলো। যা করার বিয়ের পর বরের সাথে করবেন। আমাকে জ্বালাতে আসছেন কেন? ইরা ততক্ষণ এই রুমের বাইরে চলে গিয়েছিল। কথাটা শুনে ফিরে এসে দরজায় দাঁড়ায় আর শুভর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর বলে, ঠিক আছে, তাই করব। আপনাকে যেন আফসোস করতে না দেখি। জি, দেখবেন না। কথাটা বলে শুভ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। পরদিন ইরার সাথে কয়েকজন ভাই বোন নিয়ে শহরে যাচ্ছে বিয়ের শপিং করতে। এদিকে সকালের খাবার খেয়ে শুভ তার পছন্দের জায়গা পুকুর পাড়ে বসে আছে। ইরা শুভকে সাথে নিয়ে শপিংয়ে যেতে চায়। সেই খবরটা দেওয়ার জন্য রিফাত আসছে শুভর কাছে। আপু ডাকছে তোমাকে। তুই যা, আমি যাব না। শুনে আসো। কিচ্ছু শোনার নেই। আপু বলে দিয়েছে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমাকে নিয়ে যাবে না। তোর আপু এমন কেন? নিজে এসে কথা না বলে আরেকজনকে মাঝখানে নিয়ে আসার কেন দরকার? সেটা তো আমি জানি না। চল। ইরার বাসার সামনে দুইটা কার। পেছনেরটা ড্রাইভিং সিটে ইরা বসে আছে। শুভ এসে কারের জানালার পাশে দাঁড়াতেই, ওঠো। আমি যাব না। শুভ অন্যদিকে তাকিয়ে, আমি বলছি। আমি লন্ডন যাব। আমাকে রাগালে সমস্যা হবে, ওঠো বলছি। না। শুভ, আমি কিন্তু এখন রেগে যাব। সব সময় তো রেগেই থাকেন। কথাটা বলতে বলতে দরজা খুলে সামনের সিটে বসলো। ইরা মুচকি হেসে ড্রাইভ করা শুরু করলো। এদিকে পিছনে তিনজন যে যার মতো মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। শুভ এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। ইরা একটু পর পর আর চোখে শুভকে দেখে তার অবস্থা বোঝার চেষ্টা করছে। এভাবে কিছু সময় যাওয়ার পর ইরা বলে, পেছনে যদি ওরা না থাকতো আমি ইচ্ছে করে গাড়িটা খাদে ফেলে দিতাম। শুভ চুপ। কেমন হতো? জানি না। পেছনে ছোটরা আছে, কথা স্বাভাবিকভাবে না বললে আপনার সমস্যা হবে, কথাটা মাথায় রাখবেন। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি বিয়ে করছেন, ভালো কথা। আমি থাকবো বিয়ে পর্যন্ত, সেটাও বলেছি। কিন্তু সব কিছুতে আমাকে টানার কি দরকার? তুমি পালিয়ে যেতে পারো। আমি কি চোর? হ্যাঁ, ওইরকম কিছুটা। আমাকে সব কিছুতে টানছেন কেন? আমাকে তো ভালোবেসে সেই মজা বোঝাবো, বুঝবা ছ্যাঁকা কি জিনিস। তাই? তাই। ঠিক আছে। এরকম ছোট ছোট তর্ক করতে করতে তারা শহরে একটা বড় শপিং মলের পাশে গাড়ি পার্কিং করালো। গাড়ি থেকে নেমে যে যার মতো চললো। এদিকে শুভ ইরাকে রাগানোর জন্য পুষ্পর সাথে চলা শুরু করেছে।
আর ইরার সাথে রয়েছে তার অন্য একটা ছোট বোন। শুভ পুষ্পকে খুব কেয়ার করা শুরু করেছে। যে জিনিস কিনছে সেটা শুভর পছন্দে কিনছে পুষ্প। ব্যাপারটা ইরার ভালো লাগছে না। এক পর্যায়ে পুষ্পের গায়ে হাত দেওয়া শুরু করলো। হাত ধরে হাঁটতে থাকা, মাথার চুলগুলো এলোমেলো হলে সেগুলো গুছিয়ে দেওয়া, সবকিছু করছে। পুষ্পকে সেটা আগেই বলে নিয়েছিল শুভ। বিয়ের শাড়ি পছন্দ করার জন্য ইরা শুভকে ডাকলো, কিন্তু শুভ পাত্তাই দিচ্ছে না। ইরা এক পর্যায়ে সহ্য করতে না পেরে শুভর কাছে আসে। কাছে থাকা পুষ্পকে অন্যত্র পাঠিয়ে দেয়। রাগ দেখিয়ে শুভকে বলে, সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। ইরা শুভর কলার ধরে বলল, আমার চোখে পানি চলে আসে তোর জন্য, তুই বুঝিস না? এবার শুভ একটু ভয় পেল। দোকানের এক কর্মচারী তাদের উদ্দেশ্যে বলল, আরে ভাই আপনি বসুন তো, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। বেশি বেশি করতেছিস কিন্তু। তো আমি আপনার কে? সব কিছু। সব কিছু হয়ে লাভ আছে যেখানে অন্য কারো হবেন? বিয়ের আগের দিন পর্যন্ত তুই আমার সব কিছু। তার মানে বিয়ের পর বর আপনার সব কিছু? বাহ, এই হলো মেয়ে মানুষ। দেখেন আমি পুষ্পকে ভালোবাসি, আপনার বিয়েটা হোক, তারপর আমি ওকে নিয়ে যাব। আমি ছাড়া কাউকে ভালোবাসতে পারবি না। এখনো শুরু করিনি, আপনার বিয়েটা হোক তারপর। না, বিয়ে হলেও না। আপনি এদিকেও যাবেন না, ওদিকেও যাবেন না, আমি কোন দিকে যাব? আমার দিকে আসতে হবে। কলার ছাড়ুন, সবাই দেখছে। দেখুক। আমার মান সম্মান শেষ। কেউ তো তোকে চেনে না। না চিনল তবুও। জড়িয়ে ধরবো। কি? ধরবো। আপনার মাথা এমন কেন? সমস্যা আছে? না, সমস্যা ছিল না, তুই বাড়িতে আসার পর থেকে হয়েছে। হায় রে। ধরি? পরে। এখন ইচ্ছে করছে। লজ্জা তো করেন। আমি এখন জোর করব না। আমার হাত ধরে থাকবে আর আমার পছন্দের সবকিছু কিনে দেবে। আমার কাছে টাকা নেই। টাকা আমি দেব। আমি কি তোমাকে দিতে বলেছি? শপিং শেষ হতে সন্ধ্যা নেমে আসলো। ইরা সবাইকে পাঠিয়ে দিল শুভকে কাছে রেখে। পরদিন সকালবেলা ডেকোরেটরের লোকজন এসে বাড়ির ডেকোরেশনের কাজ শুরু করেছে। শুভ বাইরে একটা টুলে বসে পেপার পড়ছে। আজ যে তার যাওয়ার কথা, তার মধ্যে সেরকম ভাব দেখাই যাচ্ছে না। এক মনে পেপার পড়েই যাচ্ছে। এদিকে ইরা লুকিয়ে শুভর দিকে খেয়াল রাখছে চলে যায় কিনা, আর সবাইকে জানিয়ে দিয়েছে শুভ যেন চলে না যায়। এরপর থেকে সারা দিন দুজনের একবারের জন্যও দেখা হয়নি, কারণ ইরা ইচ্ছে করে তার সামনে যায়নি। সন্ধ্যায় শুভ কাজ করছিল বাড়ির বড়দের সাথে। রিফাত মুচকি মুচকি হেসে শুভর সামনে এসে বলল, ভাইয়া, কি হয়েছে? কিছু মনে না নিলে একটা কথা বলি। কাজ করতেছি, এখন না, পরে বলিস। না, এখনই বলতে হবে, পরে ভুলে যেতে পারি। বল, কি বলবি? আপনি প্রথম যিনি প্রেমিকের বিয়েতে হাড়ভাঙা পরিশ্রম করতেছেন, যাতে তার বিয়েটা ভালোভাবে হয়। এই তোর হাসি বন্ধ কর। শোন, তোর যে মাথা, এই মাথা দিয়ে এই কথা বের হওয়ার কথা না। এটা শেখানো কথা। কে শিখিয়ে দিয়েছে? শুভ বুঝতে পেরেছে কথাগুলো শিখিয়ে দেওয়া। কিছু সময় পর আবার রিফাত আসলো, তবে এবার মুচকি মুচকি হেসে নয়, একদম গাল ফুলিয়ে। শুভ বুঝে গিয়েছে রিফাত বকা শুনেছে। শুভ জানে ইরা বকা দিয়েছে। এভাবে টুকটাক কাজ করে দিন পার করতে থাকে শুভ। গায়ে হলুদের দিন সকালবেলা সব আত্মীয় স্বজন আসতে শুরু করে। আস্তে আস্তে বাড়িটাতে মানুষের ঢল পড়ে, শুধু আত্মীয় স্বজন দিয়ে। শুভর মধ্যে একা পড়ে যায় একদম। এমনকি দুপুরের পর নিজের রুমে এসে দেখে চারটা মেয়ে বসে বসে গল্প করছে, তাদের একটা কেউ শুভ চিনে না। তাদের উদ্দেশ্যে শুভ বলে, আপনারা একটু বাইরে যান। কেউ যেন ডিস্টার্ব না করে, তাই শুভ দরজা লাগিয়ে শুয়ে পড়ল। এদিকে সন্ধ্যায় শুভ ঘুম থেকে উঠে বাইরে আসলো। উঠানে এখন হলুদের অনুষ্ঠান শুরু করার জন্য রমণীরা বেশ ব্যস্ত। শুভর এগুলো একদম সহ্য হচ্ছিল না। অনেকগুলো সিগারেট নিয়ে এসে সে পুকুর পাড়ে বসলো। একের পর এক 4টা সিগারেট শেষ করার পর যখন পঞ্চম সিগারেটটা মুখে দিবে, তখন পুষ্প এসে হাজির। আপনি এখানে? আপনাকে খুঁজছে সবাই। কেন? আরে চাচি আম্মা আসছে, আপনি দেখেননি? কার চাচি আম্মা? আরে আপনার মা আসছে।
কি বলো, কখন আসছে? কিছুক্ষণ হলো। আপু আমাকে এখানে পাঠিয়েছে দেখতে যে এখানে আছেন কিনা। আর আপনি সিগারেট খেয়ে চোখ মুখের এই অবস্থা করেছেন। শোনো, আমি এখন যেতে পারবো না। আমি মায়ের সামনে গেলে আমি ধরা পড়ে যাব যে আমি সিগারেট খেয়েছি। ভাইয়া, চাচি আমা খুব খেপেছে। আপনাকে না পেয়ে ভেবেছে আপনি চলে গেছেন। বাড়ির সবার উপর রাগ ছাড়ছে এখন। আমি যে কি এক মহা বিপদের মধ্যে পড়লাম। আচ্ছা দেখি চলো। মা আশায় শুভর এবার বেশ ভয় পেল। শুভ বাড়ির উঠানে এসে দেখে সবাই নীরব, হলুদের অনুষ্ঠানও থেমে গেছে। শুভ ভয়ে ভয়ে এসে মায়ের সামনে দাঁড়ায়, মাথা নিচু করে। আমার দিকে তাকা। শুভ তাকালো, সাথে সাথে দুই গালে 4টা থাপ্পড়। এরা হলুদের স্টেজে বসা থেকে উঠে এসে চাচি আম্মাকে থামালো আর বলল, মারছেন কেন? ও তো কিছু করেনি। ইরামা, আমি ওকে এমনি এমনি মারছি না। ওর চোখ দেখেছো, লাল হয়ে আছে, ছাইপাশ খেয়েছে, আমি সেটা বুঝেছি। আচ্ছা হয়েছে, আপনি গিয়ে এখন একটু বিশ্রাম নিন। তোকে আমি পরে দেখাচ্ছি মজা। শুভর মা শুভকে উদ্দেশ্য করে বলল। শুভর মা উঠান থেকে চলে যাওয়ার পর, কি হয়েছে, কোথায় ছিলে? শুভ কোনো কথা না বলে উঠানের এক পাশে চলে গেল। ইরাও আর কিছু না বলে স্টেজে বসলো। একে একে সবাই ইরার গায়ে হলুদ মাখাতে লাগলো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, ছেলে পক্ষ থেকে কেউ হলুদ দিতে আসেনি। এ নিয়ে কথা উঠলে বড়জনেরা বলে বরপক্ষের বাড়িতে কিছু ঝামেলা চলছে, তাই তারা আসবে না। ইরার হলুদ দেওয়া শেষ, তবে শুভ বাদে সবাই হলুদ লাগিয়েছে। ইরা আবার পুষ্পকে দিয়ে ডেকে পাঠায় শুভকে। শেষ পর্যন্ত শুভ ইরার কাছে আসে না, হলুদও দেয় না। রাতে শুভ আর তার মায়ের মধ্যে বেশ কথাবার্তা শুরু হয়। আমাকে এখানে পাঠালেন কেন? আমি কি বিদেশে ভালো ছিলাম না? তোর ভালোর জন্য এখানে পাঠিয়েছে। হয়েছে, কত ভালো করেছে আমার, সেটা আমি বুঝেছি। দেখ, রাগ করিস না। ইরা তোর বউ না হলো, তুই তো তোর শেকড়ের সম্পর্ক জানলি। সেটাতে লাভ হয়েছে বুঝলাম, কিন্তু এদিকে আমার বিশাল ক্ষতি করে ফেলেছ। তুমি জানো আমি তাকে ছাড়া কিছু ভাবতে পারছি না এখন। সে আমাকে ছোটবেলার কথা শুনিয়েছে, আরও কত কি। এখন আমি তাকে ছাড়া থাকবো কিভাবে? হ্যাঁ, এটাতে আমার ভুল হয়েছে। আচ্ছা, শক্ত হ, যা হবার হয়েছে। এখন তো এটাই বলা বাকি আছে। এদিকে ক্ষণে ক্ষণে আমি পড়তেছি, সেটা দেখার কেউ নেই। পরদিন সকালবেলা, আজ বিয়ের দিনে সবাইকে ছেড়ে শুভ একা বাড়ির বাইরে সময় কাটাচ্ছে। বাড়িটা তার কাছে অসহ্য লাগছে। ইরার ফেসটা তার চোখের সামনে বারবার ভাসছে। সবকিছু মনে করে কেমন যেন পাগলের মতো হয়ে যায় সে। এইসব সহ্য করতে না পেরে গ্রামের পর গ্রাম হাঁটতে থাকে শুভ। সন্ধ্যা হলে এক জায়গায় থেমে যায় সে। হঠাৎ একজনকে ডেকে জিজ্ঞাসা করে এখান থেকে তার গ্রাম কত দূর। গ্রামের নাম বলার পর লোকটি বলল সে তো অনেক দূর, গাড়িতে গেলে ঘন্টা 3 লাগবে। শুভ আবার বাড়ির দিকে চলতে শুরু করে আর ভাবতে থাকে, এখন তো বরযাত্রী ইরাকে নিয়ে চলে গেছে, তার সাথে হয়তো আর কখনো দেখা হবে না। জীবনের কি মধুর একটা সময় পার করেছে ইরার সাথে। এসব ভাবতে ভাবতে এক পথ ধরেই চলে আসে নিজের গ্রামে। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আর কিছুটা পথ ভ্যানে এসে নিজ গ্রামে এসে পৌঁছালো রাত 12টার পর। বাড়িতে একদম যেতে ইচ্ছে করছে না তার। ইরার কথা মনে হতেই বুক ফুলে উঠে চোখে পানি চলে আসছে। আরও কিছুক্ষণ সময় বাইরে থেকে রাত 2টায় বাড়ির গেটে প্রবেশ করে। পেটের ক্ষুধায় আর চোখে ঘুম নিয়ে হেলতে দুলতে বাড়ির মধ্যে প্রবেশ করে। আর বাড়ির মধ্যে কোন স্টেজে ইরাকে বসে থাকতে দেখে শুভর চোখ থেকে ঘুম আর পেট থেকে ক্ষুধা উধাও। শুভ খেয়াল করে দেখলো বাসার বড়জনেরা বসে, সাথে ইরার মা। শুভর মা চেয়ারে বসে ঝিমাচ্ছে আর এরা বসে থেকে মাথা নিচের দিকে দিয়ে আছে। শুভকে প্রথমে দেখে শুভর মা। সে উঠে এসে শুভকে মারতে আসতেই অন্যরা থামিয়ে দেয়। শুভ বুঝতে পারে না কি জন্য মারতে আসছে, তার দোষ কোথায়। এদিকে একে একে সবাই আসলো। কাজী হুজুরও ছিল, তারা দেখে বলল, তোমার জন্য দুপুর থেকে অপেক্ষা করছি, আর তুমি। সবাই জোর করে ধরে শুভকে ইরার পাশে বসালো। বিয়ে পড়ানো হলো। রাত 2টার পর শুভর সময়গুলো ঘুমের মধ্যে স্বপ্নের মতো হতে থাকলো। বাড়িতে কি হয়েছে না হয়েছিল কেউ কিছু বলছে না, তবে তার উপর যে সবাই ডেকে এইটা সে বুঝতে পেরেছে। পরিস্থিতি খারাপ দেখে শুভ আর কাউকে কিছু জিজ্ঞেস করে না। চোখের পলকে ইরা এখন তার বউ।
ইরা একটা বারের জন্য শুভর দিকে তাকায়নি। ঝটপট সব কাজ শেষ করার পর শুভ আর ইরাকে পাঠিয়ে দেওয়া হয় বাসর ঘরে। বাসর ঘর সাজানো হয়েছে ইরার রুমে। শুভ রুমের এক কোণে দাঁড়িয়ে, এদিকে ইরা ঘোমটা খুলে খাটের নিচে থেকে একটা লাঠি বের করলো। যেই না শুভর কাছে আসলো তখন বলল, আমাকে যদি বলতেন এসব কি হচ্ছে। তুমি কোথায় গিয়েছিলে? বাইরে। আমাকে বলে গেছিস? কাউকে বলিনি। আজ এই গুরুত্বপূর্ণ দিনে তুই বাইরে গেলি কেন? তো কি করব? কি করবি মানে? আমি কিন্তু এবার তোর মাথা ফাটাবো। সেটাই করেন এখন। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। সেটা বলবো, আগে বল বাইরে কেন গেলি? আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই না? আমি গ্রামে থেকে অস্থির হয়ে যাচ্ছিলাম, তাই একটু দূরে গিয়েছিলাম। আজ বিশেষ দিন, তাই এত বড় ভুলের জন্য ক্ষমা করলাম। ভুলটা কোথায়? এদিকে আসো, আমার উরুতে মাথা রাখো। তুমি এই এক সপ্তাহে যে দেখেছো সবই মিথ্যা। আমাকে যারা দেখতে আসছিল তারা আমারই লোকজন। আমি চাচাকে দিয়ে এসব করিয়েছি, আর বাড়ির মানুষও তোমার থেকে সব লুকিয়েছে। বিয়েটা তোমার সাথে আমারই হওয়ার কথা আজ, আর সেটা তোমাকে সারপ্রাইজ দিয়ে। আমি তোমার মা আর তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু উল্টে তুমি আমাদের সারপ্রাইজ সহ কষ্ট দিলে। এই ব্যাপার। এখন বলো, আমাকে এত ঘোরানোর কি দরকার ছিল? আমি তোমাকে ঘুরাইনি। তাহলে? আমার ভালোবাসা কেমন সেটা পরীক্ষা করে নিয়েছি, অনেকটা কামারের মতো। মানে? কামার কি? ওই যে লোহা পুড়িয়ে পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তারা। তুমি তো ওই লোহা ছিলে, আমি তোমাকে পুড়িয়ে পিটিয়ে আমাকে ভালোবাসতে শিখিয়েছি। আচ্ছা, সারপ্রাইজ না দিয়ে ডিরেক্ট আমাকে বললে কি হতো? শোনো পাখি, তুমি আমার শখের মানুষ। আমি তোমার জন্য অনেক কিছু সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম, কিন্তু তুমি চলে গিয়ে সব শেষ করে দিয়েছো। আমি কি আর পাবো না? বিয়ে তো হয়েই গেল, আর তো পাবে না। আচ্ছা, আফসোস নেই, তোমাকে তো পেলাম। কথাটা শুনে ইরা শুভর গালে আর কপালে চুমু খেলো। অমনি শুভ ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরা থামিয়ে দেয় না শুভকে, কারণ ইরা জানে সে ইচ্ছে করে অনেক কষ্ট দিয়েছে, আর এত কষ্টের পর যখন সে তাকে পেয়েছে এইটুকু কান্না করবেই। কান্না শেষে শুভ বলে, আমার ক্ষুধা লাগছে অনেক, সারাদিন কিছু খাইনি। মেহমান সব ভাত পোলাও মাংস সব শেষ করে দিয়েছে। আমার ভাগেরটাও? হ্যাঁ। আমি এখন কি খাবো? জানি না। আছে একটা জিনিস। কি? মিষ্টি। কোথায়? ওই যে তোমার ঠোঁটে। এখন এত লজ্জা কোথা থেকে আসলো? জানি না। শোনো, বলো। ভালোবাসি। দুজনেই মুচকি হাসলো।